আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার আসলে ৩ টা বিষয়ে ৩ টা টপিক পড়ানোর কথা। ৩ টা টপিকটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ, তারপর মাইকোলজিক্যাল বা ফাঙ্গাল ডিজিজ আর মাইকোপ্লাজমা। এই ৩ টা ডিজিজ বা এই ৩ টা অর্গানিজম যে ডিজিজগুলো করে পোল্ট্রিতে সেগুলো ব্যাপারে পড়ানোর কথা। সেগুলো কিভাবে আমরা চিনবো, সেগুলো কিভাবে আমরা ম্যানেজ করব, সেগুলো কিভাবে আমরা ট্রিটমেন্টের কিছু প্রাথমিক ধারণা আমরা কি নেব, সেগুলো নিয়ে আলোচনা করব আরকি। তোমাদের মনে হয় ভাইরাস, রিকেটশিয়া, ক্লামাইডিয়া এগুলো হয়ে গেছে নাকি? ভাইরাস, রিকেটশিয়া, ক্লামাইডিয়া এগুলো হইছে? ভাইরাল ডিজিজ হইছে। স্যার শুধু ভাইরাল ডিজিজ হইছে। ভাইরাল ডিজিজ হইছে। রিকেটশিয়া, ক্লামাইডিয়া অবশ্য বেশি নাই। এইজন্য হয়তোবা হয় নাই। ভাইরাসই বেশি দরকার। আচ্ছা, আজকে আমরা মাইকোপ্লাজমা দিয়ে শুরু করি। মাইকোপ্লাজমা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে আরকি। তোমাদের এখন কতজন আছে? 79? জি স্যার। তোমাদের তো more than 160 participants মনে হয়, স্টুডেন্টস। আর কোথায়? 10 বাজে। স্যার আসতেছে হয়তো। আসতেছে হয়তো মানে কখন আসবে? হুম? ওদেরকে মেসেজ দাও তাড়াতাড়ি, নাহলে আমরা শুরু করে দেবো আরকি। ওকে, তাহলে মাইকোপ্লাজমা দিয়ে আমরা শুরু করি। মাইকোপ্লাজমা তোমরা একটা যদি মাইকোপ্লাজমা কোনো ডিজিজ করে পোল্ট্রিতে, তাহলে আমরা তাকে কি ডিজিজ নাম দিতে পারি? মাইকোপ্লাজমোসিস। মাইকোপ্লাজমোসিস। আমরা যেসব টার্মগুলো একটু কঠিন, সেই টার্মগুলো আমরা এই পাওয়ার পয়েন্টে এখানে লিখে দেব। মানে আমি লিখে দেব যাতে করে তোমরা বুঝতে পারো আরকি। তোমরা মনে হয় দেখতে পাচ্ছ। জি স্যার। মাইকোপ্লাজমোসিস। মাইকোপ্লাজমোসিসটা হচ্ছে এই মাইকোপ্লাজমা দিয়ে যে ডিজিজগুলো হয় সেগুলো হচ্ছে মাইকোপ্লাজমোসিস। সে যে হোস্টেই ডিজিজটা করুক না কেন, সেটাকে মাইকোপ্লাজমোসিস বলে। আচ্ছা। তো মাইকোপ্লাজমোসিস পোল্ট্রিতে ডিজিজ করে এবং খুব ডেঞ্জারাসলি পোল্ট্রিতে ডিজিজ করে। পোল্ট্রিতে হেলথ স্ট্যাটাসটা ডেঞ্জারাসলি কমায় দেয় এবং প্রোডাকশন মানে ড্রাস্টিক্যালি ফল করে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে মাইকোপ্লাজমা পারসিস্টেন্টলি থাকে। কন্টিনিউয়াসলি একটা পোল্ট্রি ফ্লকে থাকে এবং কন্টিনিউয়াসলি ডিজিজের প্রকোপে মানে প্রোডাকশনটা কমতে থাকে। অনেক সময় খামারিরা বুঝতেও পারে না যে কি জন্য প্রোডাকশনটা কমে যাচ্ছে। দেখা যাচ্ছে যে যেখানে থাকার কথা প্রোডাকশন 95% লেয়ারের ক্ষেত্রে বিশেষ করে 95% থাকার কথা, সেখানে প্রোডাকশন 85 এর উপর ওঠে না অথবা 75 এর উপর ওঠে না। আরো অনেকগুলো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর থাকে যের জন্য এই প্রোডাকশন ওঠে না। ক্লিনিক্যাল সাইন সিম্পটম দেখে কিছু ক্ষেত্রে বোঝা যায়। তবে খামারিদের ক্ষেত্রে এটা বোঝা অনেক কঠিন হয়ে যায়। তবে আমাদের অবস্থান থেকে, তোমাদের অবস্থান থেকে মাইকোপ্লাজমোসিস বোঝার জন্য একটা আ আ সাইন সিম্পটম মনে রাখতে হবে, যেটা মোটামুটি বোঝার জন্য যথেষ্ট।
সেটা হচ্ছে যে রাতের বেলা মুরগি যদি খক খক করে কাশে এবং রাতের বেলা না দিনের বেলাও করে, কিন্তু রাতের বেলা শোনা যায়, যেহেতু রাতের বেলা সবকিছু সাউন্ড মোটামুটি কম থাকে, এই জন্য রাতের বেলা এটা শোনা যায় যে মুরগি যদি খক খক করে কাশে এবং গলার মধ্যে ঘ্যাড় ঘ্যাড় শব্দ করে, এই দুইটা লক্ষণ যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারি যে মাইকোপ্লাজমা থাকতে পারে। তার মানে এক কথায় যদি বলি যে মুরগি ঠান্ডা লাগা যদি বলি, আমাদের মানুষের যেরকম ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে হাসি হয়, কাশি হয়, গলার সাউন্ড চেঞ্জ হয়ে যায়, যেমন আমার এখন ঠান্ডা লাগছে। তো এই অবস্থাও মুরগির হতে পারে। এই মুরগির যখন এটা হয়, সেই অবস্থায় আসলে মাইকোপ্লাজমোসিস হইছে আমরা ধরে নেই আরকি। আচ্ছা, মাইকোপ্লাজমোসিস আমরা না বলে আমরা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বলতেছি কেন? আমরা বুঝতে পারতেছি যে মাইকোপ্লাজমোসিস বা মাইকোপ্লাজমা মেইনলি রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ। রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ মাইকোপ্লাজমোসিস যেটা, এবং এর সাথে আরেকটা শব্দ যুক্ত হচ্ছে যে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। ক্রনিক বলতে অনেক দিন ধরে থাকে, পারসিস্টেন্টলি থাকে, কন্টিনিউয়াসলি থাকে। সেটা হচ্ছে ক্রনিক ডিজিজ। আর ক্রনিক রেসপিরেটরি ডিজিজ তখনই বলা হয় যখন মাইকোপ্লাজমার সাথে আরো বেশ কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েটেড হয়, যুক্ত হয়। তোমাদের এটা ভাইবা বোর্ডে প্রশ্ন করা হবে যে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ আসলে কি জিনিস? ক্রনিক রেসপিরেটরি ডিজিজ কেন বলা হয়? ক্রনিক রেসপিরেটরি ডিজিজে কি অর্গানিজম যুক্ত থাকে? তো ক্রনিক রেসপিরেটরি ডিজিজটা আমরা যদি লিখি, ক্রনিক রেসপিরেটরি ডিজিজে আমরা ১ নম্বরে তো মাইকোপ্লাজমা থাকে। মাইকোপ্লাজমা আমরা স্পেসিস লিখলাম। এখানে ইনফেকশাস ব্রঙ্কাইটিস, তোমাদের হয়তোবা ভাইরাসটার নাম ইতিমধ্যে বলছে। ইনফেকশাস ব্রঙ্কাইটিসটা তোমাদের বলছে না? ইনফেকশাস ব্রঙ্কাইটিস এটা একটা ভাইরাস। ইনফেকশাস ব্রঙ্কাইটিস বা সংক্ষেপে আইবি বলা হয়। ইনফেকশাস ব্রঙ্কাইটিস ভাইরাস এটা থাকতে পারে। এস্কেরিশিয়া কলাই এটা একটা ব্যাকটেরিয়া। হ্যাঁ, এটা ব্যাকটেরিয়া। তাহলে মাইকোপ্লাজমার সাথে যদি ইনফেকশাস ব্রঙ্কাইটিস যুক্ত হয়, এই কলাই যুক্ত হয়, অথবা নিউক্যাসল ডিজিজ ভাইরাস বা সংক্ষেপে এনডিভি বলা হয়। এই ৪ টা অর্গানিজম যদি থাকে তাহলে মোটামুটি রেসপিরেটরি ডিজিজটা কন্টিনিউয়াসলি থাকে, পারসিস্টেন্টলি থাকে কিছুদিন পরে। তাহলে ১ম এ শুরু হয় মাইকোপ্লাজমা দিয়ে। মাইকোপ্লাজমা দিয়ে শুরু হলে রেসপিরেটরি ডিজিজটা শুরু হয়। এরপরে কিছুদিন পরে একে এস্কেরিশিয়া কোলাই ইনফেকশন এড হয়। ইনফেকশাস ব্রঙ্কাইটিস ভাইরাসটা এড হতে পারে বা নিউক্যাসল ডিজিজ ভাইরাসটা এড হতে পারে। এই ভাইরাসগুলো যখন এড হচ্ছে বা ব্যাকটেরিয়াগুলো যখন এড হচ্ছে মাইকোপ্লাজমার সাথে, সবগুলো মিলায়েই আসলে এটাকে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বলে। আর যদি শুধুমাত্র মাইকোপ্লাজমা থাকে তাহলে তাকে আমরা কি বলবো? মাইকোপ্লাজমোসিস বলবো। হ্যাঁ, মিজান ডিপার্টমেন্টে চলে আসছি, এখানে চলে আসো। হ্যাঁ, তোমার তো আসতে হবে, তোমার নিয়ে যেতে হবে না? পরে আসলে হবে অবশ্যই, এখন না আসলে চলবে। আসছো, কিছুক্ষণ পরে আসে গাড়িটা ধোয়াধুয়ি করো। ঠিক আছে। আচ্ছা, মাইকোপ্লাজমা এই মুহূর্তে কতজন আছে? ১০৯ জন। আচ্ছা, তাহলে এই ৪ টা অর্গানিজমের নাম তোমরা একটু মুখস্থ করো। তোমাদেরকে আমি ৩০ সেকেন্ড সময় দিলাম। মাইকোপ্লাজমা স্পেসিস, আমরা যদি আরো স্পেসিফিক্যালি বলি
তাহলে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম আমরা স্পেসিফিক্যালি বলতে পারি। আমি তোমাদের নাম ধরে আমি একটু পরে জিজ্ঞেস করব 1 মিনিট পরেই। এটা একটু মুখস্থ করো, এই 4টা অর্গানিজমের নাম মুখস্থ করো। ক্রনিক রেসপিরেটরি ডিজিজে কি কি অর্গানিজম ইনভলভ থাকে? ঠিক আছে। আচ্ছা, একজন বলো তো দেখি, এটা কি কি মাইক্রোবস ইনভলভ থাকে? স্যার মাইকোপ্লাজমা গ্যালিসিপেক্টাম ইনফেকশাস ব্রঙ্কাইটিস ভাইরাস, এসকেরিশিয়া কলাই ব্যাকটেরিয়া, নিউক্যাসল ডিজিজ ভাইরাস। মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এর নামটা ভালো মতো শিখে নাও। মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, ঠিক আছে। মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এসকেরিশিয়া কলাই, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। আর 2টা ভাইরাস আছে, ইনফেকশাস ব্রঙ্কাইটিস ভাইরাস আর নিউক্যাসল ডিজিজ ভাইরাস। এই 2টা ভাইরাস থাকে, ঠিক আছে। তাহলে আমরা মাইক্রোপ্লাজমোসিস এবং ক্রনিক রেসপিরেটরি ডিজিজের মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝলাম। এখন আমরা আসি মাইক্রোপ্লাজমা নিয়ে আমরা কিছু কথা ইতিমধ্যে বলে ফেলছি, যে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ পার্সেন্টেজলি থাকে, এগুলো আমরা সব কথা বলে ফেলছি। এখন আমরা আসি যে এই ডিজিজটা আমরা কিভাবে চিনবো। খামারে আছে, তোমাদের মাইক্রোবায়োলজির নলেজ তো নাই, সেই জন্য আমরা মাইক্রোবায়োলজি বিষয়টা অত বেশি ফোকাস করব না। আমরা খামারে এই ডিজিজটা আছে কি নাই সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা আমরা ইতিমধ্যে কিছুটা আলোচনা করছি। বলতে বোঝাচ্ছি যে আমরা যদি এক কথায় বলি যে মুরগি ঠান্ডা লাগা, আর টার্গেট যে অর্গানিজম বা অর্গান আমরা বলি যে রেসপিরেটরি সিস্টেমে, বিশেষ করে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে আমরা কি বুঝি? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে আমরা ফ্যারিংস বুঝি, বা ফ্যারিংস এর পরে যে পার্টটুকু থাকে, বা ট্রাকিয়া বুঝি। তাহলে এই সব এলাকাতে এই ডিজিজটা হয় মেইনলি। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে সাধারণত খুব কম হয়। আপার রেসপিরেটরি ট্র্যাক্টে এই ডিজিজটা বেশি হয়। রাতের বেলা সাধারণত এই ডিজিজটা ভালো বোঝা যায়। আর এটা সাধারণত শীতকালে হয় আমাদের দেশে, গরমকালেও হতে পারে। শীতকালে সাধারণত এই ডিজিজটা বেশি হয় যখন ঠান্ডা লাগে, গরমকালেও হতে পারে, বা হিউমিডিটি যখন বেশি থাকে তখনও হতে পারে। সুতরাং এটা সবসময় এই ডিজিজটা আমাদের দেশে কম বেশি প্রাদুর্ভাব থাকে। খক খক করে কাশে, এবং গলার মধ্যে ঘ্যার ঘ্যার শব্দ করে, মনে হয় যেন গলার মধ্যে শ্লেষ্মা বা কিছু একটা জমে আছে, এই ধরনের একটা সাউন্ড করে। অনেক সময় ভয়ও লাগে এই সাউন্ডটা শুনে। যদি টার্কি বা অন্যান্য বড় বড় যে মুরগি বা বড় বড় যে পোল্ট্রিগুলো আছে, সেগুলোর মধ্যে যদি এগুলো শোনা যায়, তাহলে অনেক সময় দেখা যায় যে ভয় 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 লাগে। সাইনোসাইটিস হতে পারে, যেহেতু ঠান্ডা লাগলে আমাদেরও সাইনোসাইটিস হয়, আমরা জানি। মাথার মধ্যে ব্যথা করে, নাক দিয়ে পানি পড়ে, গলার মধ্যে শব্দ করে, শব্দগুলো চেঞ্জ হয়ে যায়, অথবা মানে তার খুব আনইজি লাগে বলেই সে এগুলো করে আর কি মাঝে মাঝে। তো এইগুলো যখন হয় তখন আমরা মোটামুটি ধরে নেব যে মাইক্রোপ্লাজমোসিস বা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ হতে পারে। আচ্ছা, এখন এটা ট্রান্সমিশন কিভাবে হয় আমরা দেখি। যে ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে, আমরা জানি যে ভার্টিক্যাল ট্রান্সমিশনটা হচ্ছে কি থেকে হয়। ভার্টিক্যাল ট্রান্সমিশন হচ্ছে উইদিন এগস হতে পারে, ডিম থেকে ডিমে, মায়ের শরীর থেকে ডিমের মাধ্যমে আসতে পারে।
হরাইজন্টাল ট্রান্সমিশন কোন ভাবে হয় সেটা হচ্ছে কন্টামিনেটেড ফিড, ওয়াটার, ফার্ম ইকুইপমেন্ট এগুলোর মাধ্যমে হতে পারে। তার মানে এটা আমরা দেখলাম যে ডাইরেক্ট কন্টামিনেশন ডাইরেক্ট কন্টাক্টের মাধ্যমেও যেটা হতে পারে, বাই নেজাল এবং মাউথ ডিসচার্জ অফ ইনফেক্টেড বার্ড যেগুলো আসতেছে সেগুলো থেকেও অন্য সুস্থ মুরগি ইনফেক্টেড হতে পারে। তার মানে হচ্ছে তিন ভাবে এটা ট্রান্সমিশন হতে পারে, যে ভার্টিক্যাল ট্রান্সমিশন যেটা মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে আসে, ডিমের মাধ্যমে এটা আসে। তোমাদের এগবর্ন ডিজিজ কি পড়ানো হয়েছে? এগবর্ন ডিজিজ পড়ানো হয়েছে নাকি? কয়জন? 116 জন আছে। এগবর্ন ডিজিজ পড়ানো হয়েছে, কেউ বলো না কেন? না স্যার, এগবর্ন ডিজিজ পড়ানো হয় নাই। এগবর্ন ডিজিজ পড়ানো হয় নাই? আচ্ছা, তাহলে তো সমস্যা। তোমাদের ক্লাস হচ্ছে কয়টা মোট? 8টা হওয়ার কথা। ক্লাস কটা হয়েছে? আচ্ছা, আমি একটু পরীক্ষা নেই তোমাদের এখন। তোমরা আসলে হুদাই লগ ইন করে কোথায় চলে গেছো ঠিক নাই। এই যে সুরাইয়া বলো তো দেখি, সুরাইয়া মাইক্রোফোন অন করে বলো। ইয়েস স্যার। হ্যাঁ, তোমাদের কয়টা পড়ানো হয়েছে? কয়টা ক্লাস হয়েছে মোট? স্যার 8টার মতো হয়তো বা। 8টার মতো হয়তো বা। আচ্ছা, কাছাকাছি বলতেছো। আচ্ছা, এটা কি তৌহিদ? তৌহিদ বলো, তৌহিদ মাইক্রোফোন অন করো। যারা এখন কথা বলবে না তাদেরকে আমি এখান থেকে বের করে দেবো, তাদেরকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। তৌহিদকে এখন আমি বের করে দেবো। আচ্ছা, সুস্মিতা আফরিন মাইক্রোফোন অন করো। জি স্যার। আচ্ছা, সুস্মিতা আফরিন আছে না? সুস্মিতা আফরিন, আচ্ছা ঠিক আছে, তোমায় বলতে হবে না। সাজিদ মাইক্রোফোন অন করো। জি স্যার। হ্যাঁ বলো, মাইকোপ্লাজমোসিস এবং ক্রনিক রেসপিরেটরি ডিজিজের মধ্যে পার্থক্য কি? শুনতে পাচ্ছো? জি স্যার। বলো, মাইকোপ্লাজমোসিস এবং ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। তুমি যদি কিছু বলতে না পারো বুঝবো যে তুমি ক্লাস করো নাই, তুমি কোথায় অন্যদিকে ছিল আর কি। সুতরাং তুমি এখানে থাকার কোনো পারমিশন নাই। এই তৌহিদ কোনো কথা বলে না, আমি ওকে বের করে দিচ্ছি। স্যার মাইক্রোপ্লাজমাসিসে শুধু মাইক্রো প্লাজমা থাকে, আর ক্রনিকে থাকে স্যার দুইটা ভাইরাস থাকে স্যার। ক্রনিকে দুইটা ভাইরাস থাকে। একটা হলো স্যার ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াল। আচ্ছা ঠিক আছে। অনি বলো, ক্রনিক রেসপিরেটরি ডিজিজে কি ভাইরাস থাকে? স্যার ক্রনিক রেসপিরেটরি ডিজিজে স্যার 4টা ভাইরাস থাকে স্যার। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, ইনফেকশাস ব্রঙ্কাইটিস ভাইরাস, ইকোলাই ব্যাকটেরিয়া, আর স্যার নিউক্যাসল ডিজিজ ভাইরাস। তুমি 4টা ভাইরাস বললাম, বুঝলাম না, 4টা কি ভাইরাস? না স্যার, সরি স্যার, ভাইরাস না স্যার। 4টার মধ্যে কয়টা ভাইরাস? স্যার 4টার মধ্যে স্যার 2টা ভাইরাস আছে স্যার, ইনফেকশাস ব্রঙ্কাইটিস আর স্যার নিউক্যাসল ডিজিজ ভাইরাস। ঠিক আছে, ইনফেকশাস ব্রঙ্কাইটিস এবং নিউক্যাসল ডিজিজ এই দুইটা ভাইরাস।
আর তাহলে আমরা এই যে 4টা অর্গানিজমের নাম বলছি, এই 4টা অর্গানিজমের নাম কিন্তু বলতেই হবে। এর পাশাপাশি আরো অর্গানিজম কিন্তু যুক্ত হতে পারে। সেজন্য সেগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে। আমাদের এই 4টার নাম কিন্তু বলতেই হবে। ঠিক আছে? এই যে নিউক্যাসল ডিজিজ ভাইরাসটা আমরা বললাম, নিউক্যাসল ডিজিজ ভাইরাসের রেসপিরেটরি ফর্ম যেটা, সেটা যুক্ত হতে পারে। আর এস্কেরিশিয়া কলাই যেটা, সেটাও রেসপিরেটরি সিস্টেমে থাকতে পারে। ইনফেকশাস ব্রঙ্কাইটিস যেটা, এটা রেসপিরেটরি সিস্টেম রিলেটেড ডিজিজ করে। এইজন্য এই অর্গানিজমগুলোও থাকতে পারে। ক্রনিক রেসপিরেটরি ডিজিজ এটা থাকতে পারে আরকি। এখন আমরা আসি যে এই ডিজিজটা আমরা যদি কিভাবে ট্রান্সমিট করে সেটা আমরা ইতিমধ্যে বলছি। 3 ভাবে ট্রান্সমিট করে। ভার্টিক্যাল ট্রান্সমিশন হয় বা মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে আসে থ্রু এগস বা উইদিন এগস। হরাইজন্টাল ট্রান্সমিশন মানে ফার্মের মধ্যে, ফার্ম প্রিমিসিসের মধ্যে কন্টামিনেটেড ফিড, ওয়াটার বা ফার্ম ইকুইপমেন্ট যেগুলো আছে বা পোল্ট্রি টু পোল্ট্রি যদি হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকেও হরাইজন্টাল ট্রান্সমিশন বলতে পারি। তবে স্পেসিফিক্যালি যদি আমরা আলাদা করে বলতে চাই, সেটা ডাইরেক্ট কন্টাক্ট বলা যেতে পারে। বাসাল কন্টাক্ট এবং মাউথ ডিসচার্জ অফ ইনফেক্টেড বার্ড থেকে হেলদি বার্ডে যদি ট্রান্সমিট করে, সেটাকে আমরা ডাইরেক্ট কন্টাক্ট বলতে পারি। সাধারণত একই খামারের মধ্যে হয় আর কি। ক্লিনিক্যাল সাইনের মধ্যে এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বিশেষ করে ক্লিনিক্যাল স্যার স্লাইড দেখা যায় না স্যার। স্লাইডটা আমি তোমার দেখাচ্ছি, টেনশনের কিছু নাই। এই স্লাইডটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে বুঝতে পারি যে এটা মাইকোপ্লাজমোসিস বা ক্রনিক রেসপিরেটরি ডিজিজটা হতে পারে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে এই ছবিটা দেখো, যে কিছু একটা ঝুলতেছে, নাক দিয়ে বা মুখ দিয়ে পড়তেছে একটা মিউকয়েড এক্সুডেট নাক দিয়ে পড়ে ঝুলে থাকে। এটা একটা ভালো লক্ষণ যে মাইকোপ্লাজমোসিস তার আছে কি নাই। তোমরা যখন মুরগির খামারে যাবে ভবিষ্যতে বা এখনো যদি যাও, দেখতে পাবে যদি মাইকোপ্লাজমোসিস থাকে, তাহলে তার কাফিং আছে, নেজাল এবং ওকুলার ডিসচার্জ আছে, চোখ দিয়ে এবং নাক দিয়ে পানি পড়তেছে, ক্লিয়ার মিউকয়েড এক্সুডেট, poor productivity, slow growth, leg problem, stunted growth, inaptitude, reduced traceability, এগুলো সব হচ্ছে সাপোর্টিং বিষয়। মেইন হচ্ছে কফিং, নেজাল এবং ওকুলার ডিসচার্জ, এবং এই যে রোলিং বলা হয়, এটা রোল নাকি বলে, এটা টার্ম আছে একটা, এই ধরনের একটা বিষয় ঝুলতে থাকে। এই লক্ষণ যদি দেখো এবং পাশাপাশি যদি তোমরা শব্দ শুনো, যে হাসি কাশি বা নেজাল ডিসচার্জ, গলার মধ্যে ঘর ঘর শব্দ করে, রোরিং বলা হয়, এই শব্দগুলো যদি শোনো, তাহলে মাইকোপ্লাজমোসিস মোটামুটি আছে, এটা ধরে নেওয়া যায় আর কি। তাহলে আমরা মাইকোপ্লাজমোসিস কি জিনিস, মাইকোপ্লাজমোসিস কাদের হয়, এটা মোটামুটি সব ধরনের পোল্ট্রিতেই হতে পারে। আচ্ছা, মাইকোপ্লাজমোসিসের কিভাবে ট্রান্সমিট করে সেটা বললাম, মাইকোপ্লাজমোসিসের লক্ষণ কি সেটা বললাম। ঠিক আছে, আমরা এখন আসি যে এটার পোস্টমর্টেম যদি আমরা করি, পোস্টমর্টেম যদিও তোমাদের এখানে পোস্টমর্টেম করার সুযোগ তোমাদের খুব কম, সেই ক্ষেত্রে তারপরেও কিছু লক্ষণ আমরা দেখে নেই। যে পোস্টমর্টেম লিশনটার কিছু এয়ার সেকুলাইটিস আছে। এয়ার স্যাক বলতে আমরা লাঞ্চের বা এর মধ্যে এয়ার স্যাক থাকে। এই এয়ার স্যাকের মধ্যে এয়ার সেকুলাইটিস দেখা যায়, ইনফ্লামেশন বোঝা যায়, এটা তোমাদের না দেখালে তো বুঝবা না। পেরিকার্ডাইটিস মানে হার্টের চারপাশে একটা লেয়ার থাকে, এই লেয়ারের মধ্যেও ইনফ্লামেশন বোঝা যায়। সেটা হচ্ছে যে এয়ার সেকুলাইটিস এবং পেরিকার্ডাইটিস। ইনফ্লামেশন অফ নেজাল প্যাসেজেস বলতে আমরা বোঝাচ্ছি যে পুরোপুরি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে শুরু করে একদম ট্রাকিয়া, লাংস পর্যন্ত, সাইনাসের মধ্যে, ট্রাকিয়া, ব্রঙ্কাস, এগুলোর মধ্যে তোমার ইনফ্লামেশন হতে পারে। সালফিনজাইটিস, ফ্যারিংস বা ওখানে যে ল্যারিংস থাকে, সেখানেও অনেক সময় ইনফ্লামেশন আমরা এখানে বুঝতে পারি। এগুলো পোস্টমর্টেম লক্ষণ আর কি। এটা যদি পোস্টমর্টেম লক্ষণ দেখে আমরা কিছুটা আইডিয়া করি, ক্লিনিক্যাল শব্দ বা সাউন্ড বা ক্লিনিক্যাল লক্ষণ দেখে আমরা কিছুটা আইডিয়া করি,
ফাইনাল ডায়াগনোসিস যদি আমরা করতে চাই, ফর এনশিওরিং দ্য ডিজিজ আইডেন্টিটি উই ক্যান হেল্প মাইক্রোবিয়াল ডায়াগনোসিস ইন দ্য ল্যাবরেটরি। মাইক্রোবিয়াল ডায়াগনোসিস তো আসলে তোমরা করতে পারবে না। মাইক্রোবিয়াল ডায়াগনোসিসের ক্ষেত্রে তোমাদেরকে ল্যাবে পাঠিয়ে দিতে হবে। ল্যাবে পাঠিয়ে দিলে অ্যাকর্ডিংলি তারা ডায়াগনোসিসটা করে দিবে। ফর দিস কালেকশন অফ দ্য স্যাম্পল, এটা হয়তোবা তোমাদের করে দিতে হবে যে স্যাম্পল কালেকশন কিভাবে করতে হয়। সেই ক্ষেত্রে স্যাম্পল কালেকশন করার জন্য প্রি ডাইলেকশন সাইট থেকে স্যাম্পল কালেকশন করতে হবে। প্রি ডাইলেকশন সাইট বলতে আমরা যেখানে ডিজিজটা হয়, যেখানে মূলত ডিজিজটা লক্ষণ প্রকাশ পায়, যে অর্গানে ডিজিজটা হয়, সেটাই হচ্ছে প্রি ডাইলেকশন সাইট। এই প্রি ডাইলেকশন সাইট আমরা যদি না বুঝি যে লক্ষণ, তাহলে প্রি ডাইলেকশন সাইট থেকে আমরা স্যাম্পল কালেকশন করতে পারবো না। বিশেষ করে আপার রেসপিরেটরি ট্রাক্ট এবং আমরা যদি নেজাল বা অকুলার কোনো ডিসচার্জ থাকে, মিউকয়েড ডিসচার্জ থাকে, সেইগুলোই আসলে কালেকশন করে আমাদেরকে ল্যাবরেটরিতে পাঠিয়ে দিতে হবে। তাহলে এটা ডায়াগনোসিস আমরা মোটামুটি ক্লিনিক্যাল সাইন সিমটম, লক্ষণ এবং ব্যাকটেরিয়া দিয়ে আমরা পেয়ে যাব। স্যাম্পল কালেকশন আমরা ইতিমধ্যে কিছুটা কিছু বলছি যে স্যাম্পল সোয়াব স্যাম্পল কালেকশন করা যেতে পারে। যেমন নাক দিয়ে ঢুকায়ে আমরা যদি কটন বার্ড বা অন্য কোনো সোয়াব নাকের মধ্যে দিয়ে বা গলার মধ্যে দিয়ে আমরা যদি লাংস বা ট্রাকিয়া, লাংস না ফ্যারিংস, ট্রাকিয়া বা ল্যারিংস যে এলাকা আছে, এই এলাকা থেকে আমরা স্যাম্পল নিতে পারি। ট্রাকিয়া, এয়ার স্যাক্স, লাংস, কনজেভাটি, এগুলো হচ্ছে আমাদের যদি পোস্টমর্টেম করি সেক্ষেত্রে এগুলো নেওয়া যাবে। আদারওয়াইজ কিন্তু লাঞ্চ থেকে স্যাম্পল নেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। অনেক সময় এটা ভাইবা বোর্ডে ভুল করে থাকে। যে সোয়াব স্যাম্পল যদি জীবিত অবস্থায় নিতে চাই তাহলে একরকম, সোয়াব স্যাম্পল যদি আমরা মৃত অবস্থায় নিতে চাই সেটা অন্যরকম। কালচারাল ক্যারেক্টারিস্টিক্স আমরা আসি এখন। কালচারাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এটা ডিটেলস আলোচনা করার সুযোগ নাই। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কার্বন ডাইঅক্সাইড এটা আমাদের লাগে। এটা কালচার করার জন্য কার্বন ডাইঅক্সাইড লাগে। যাদেরকে কার্বন ডাইঅক্সাইড সহ গ্রো করানো হয় তাদেরকে একটা টার্ম বলা হয় ক্যাপনোফিলিক অর্গানিজম। এটা অনেক সময় ভাইবা বোর্ডে আমরা জিজ্ঞেস করে থাকি যে কার্বন ডাইঅক্সাইড যদি লাগে তাহলে তার নাম কি? ক্যাপনোফিলিক অর্গানিজম বলা হয় এটাকে। ক্যাপনোফিলিক অর্গানিজম কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড লাগে? 10%। মূলত 5 to 10% কার্বন ডাইঅক্সাইড দিলেই এটা হয়। বেস্ট গ্রোথ অন মিডিয়া অ্যাট 37 ডিগ্রি টেম্পারেচার। পিএইচটা স্লাইটলি অ্যালকালাইন পছন্দ করে তারা। 7.6 থেকে 7.8। হ্যাঁ, কে কি বলতেছিলা? আচ্ছা, তাহলে আমরা স্যাম্পল কালেকশন আমরা করছি, ডিজিজটা সম্বন্ধে একটু আইডিয়া পাইলাম কোথা থেকে স্যাম্পল কালেকশন করতে হবে। এই স্যাম্পল কালেকশন করার পরে ব্যাকটেরিওলজিক্যাল ল্যাবরেটরিতে পাঠাতে হবে। ব্যাকটেরিওলজিক্যাল ল্যাবরেটরিতে কালচার করতে হবে। কালচারের জন্য একটা স্পেসিফিক বৈশিষ্ট্য, স্পেসিফিক রিকোয়ারমেন্ট, সেটা সম্বন্ধে আমরা জানলাম যে 10% কার্বন ডাইঅক্সাইড বা 5 to 10% কার্বন ডাইঅক্সাইড লাগবে, যাদেরকে এই ধরনের অর্গানিজমকে বলা হয় ক্যাপনোফিলিক ব্যাকটেরিয়া বা ক্যাপনোফিলিক অর্গানিজম। তোমাদেরকে একটা কথা হয়তো স্যাররা বলছে যে মাইকোপ্লাজমা, যদিও নামটা মাইকোপ্লাজমা, কিন্তু এটা কিন্তু প্রোক্যারিওটিক অর্গানিজম। প্রোক্যারিওটিক বলতে বোঝানো হয় যাদের সুগঠিত নিউক্লিয়াস নাই, তাদেরকে প্রোক্যারিওটিক অর্গানিজমের আন্ডারে ফেলা হয়। ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক অর্গানিজমের আন্ডারে পড়ে, ঠিক একইভাবে মাইক্রোপ্লাজমা প্রোক্যারিওটিক অর্গানিজমের মধ্যে পড়ে। ভাইরাস কিন্তু প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক কোনোটাই না। ফাঙ্গাসটা হচ্ছে ইউক্যারিওটিক। যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে, সেগুলো হচ্ছে ইউক্যারিওটিক অর্গানিজম। তোমাদের প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের ডিফারেন্স বলা হয়েছে কি? না স্যার। আচ্ছা, তাহলে একটা চার্ট আছে, চার্টটা একটু মনে যদি করো আমি তোমাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। কালচারাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এটা একটা চার্ট আছে আর কি। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, রিকেশিয়া, ক্লামাইডিয়া, মাইকোপ্লাজমা, এই অর্গানিজম গুলোর একটা চার্ট আছে, ছোট একটা চার্ট। এই চার্টটা মুখস্থ করলে তোমরা
অ্যাটলিস্ট অর্গানিজম গুলোর সম্বন্ধে আইডিয়া, ভালো একটা আইডিয়া পাইতে পারবো আর কি। আচ্ছা, এটা একটা বিষয়। তাহলে আমরা স্যাম্পল কালেকশন করলাম, কালচারাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা কিছুটা আইডিয়া নিলাম। এখানে কিছু মিডিয়ার নাম বলা হয়েছে, এগুলো মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলেও সমস্যা নাই। যেমন ফ্রে, মাইক্রোপ্লাজমা, ব্রথ, মিডিয়াম, যদি আমরা এটা বলি ফ্রে, মাইক্রোপ্লাজমা, ব্রথ, এর সাথে যুক্ত করা হয় হর্স সিরাম, সিরামের হর্সের সিরাম যুক্ত করা হয়। তোমরা হয়তো বা জানো যে সিরাম আর প্লাজমার মধ্যে পার্থক্য কি, জানো মনে হয় না? সিরাম প্লাজমার পার্থক্য জানো? যখন এটা আসে তখন সিরাম প্লাজমার পার্থক্য জিজ্ঞেস করা হয় ভাইবা বোর্ডে। সিরাম প্লাজমার পার্থক্য না বুঝলে সেটা একটু শুনে রাখো। সিরাম হচ্ছে ব্লাড কোয়াগুলেশন করার পর যে ফ্লুইডটা বের হয় সেটা হচ্ছে সিরাম। ব্লাড যখন কোয়াগুলেশন হয়, কোয়াগুলেশন হওয়ার পরে সেই ব্লাডের কোয়াগুলেটেড ব্লাড বা ক্লটেড ব্লাড থেকে যে ফ্লুইডটা বের হয়, সাদা সাদা ফ্লুইড, ক্লিয়ার ফ্লুইড, সেটা হচ্ছে সিরাম। আর প্লাজমা হচ্ছে ব্লাড কোয়াগুলেশনের আগে বা উইদাউট ব্লাড কোয়াগুলেশন, ব্লাডের যে সেলুলার পোর্শন বাদ দিলে যে জলীয় অংশ থাকে বা ফ্লুইড পোর্শন থাকে সেটা হচ্ছে প্লাজমা। সুতরাং আমরা যে এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে যে সিরাম ইউজ করব। সিরামের মধ্যে সাধারণত আহ, অন্য কোনো জিনিস থাকে না, শুধুমাত্র প্রোটিন, শুধুমাত্র অ্যান্টিবডি গুলো থাকে, শুধুমাত্র অ্যান্টিবডি গুলো থাকে এবং কিছু কিছু সলিউবল প্রোটিন, সলিউবল নিউট্রিয়েন্ট থাকে। আর প্লাজমার মধ্যে ব্লাডের মোটামুটি সব ধরনের নিউট্রিয়েন্টই থাকতে পারে, যেগুলো হাই মলিকুলার ওয়েট বা লো মলিকুলার ওয়েট যেগুলো, সেগুলো থাকতে পারে প্লাজমার মধ্যে। যেহেতু ওই ব্লাডটার মধ্যে সেলুলার পার্টটুকু বাদ দিচ্ছি আমরা, জলীয় অংশে অনেক কিছুই থাকতে পারে। আর সিরামের ক্ষেত্রে কিন্তু ব্লাডটা যখন কোয়াগুলেশন হয়, ব্লাডের মধ্যে যেসব নিউট্রিয়েন্ট থাকে, ব্লাডের মধ্যে যেসব কম্পোনেন্ট থাকে, সবগুলো সহই কিন্তু সেটা কোয়াগুলেশন হয়ে যায়। এরপরে শুধুমাত্র জলীয় অংশটা সেখান থেকে সেপারেট হয়। এই জলীয় অংশের মধ্যে অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডি গুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ইউজ করি। আমরা যে এটিএস নেই, অ্যান্টি টিটেনাস সিরাম, এটাও এই ধরনের একটা সিরাম। এই সিরামের মধ্যে অ্যান্টিবডি থাকে কিসের এগেনস্টে? টিটেনাসের এগেনস্টে অ্যান্টিবডি থাকে। এনিওয়ে, সেটা অন্য আলোচনা। ফ্রে মাইক্রোপ্লাজমা ব্রথ, এই ব্রথটা একটা ব্রথ, এই ব্রথটার নাম তোমরা মনে রাখতে পারো যে কোন ব্রথ ইউজ করা হয় এবং সিরাম ইউজ করা হয়, কেন সিরাম ইউজ করা হয়। সিরাম ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যে মিডিয়াটাকে এনরিচ করার জন্য, নিউট্রিশনালি এনরিচ করার জন্য এটা ইউজ করা হয়। ওইটা গেল ব্রথ। আর এটা হচ্ছে হেফলিক আগার বেস, এটা হচ্ছে আগার, এই আগার বেস, এবং ওটা হচ্ছে ব্রথ। ব্রথ হচ্ছে লিকুইড মিডিয়াম আর আগারটা হচ্ছে সলিড মিডিয়াম। A basic medium that contain beef heart infusion broth, beef heart infusion broth and serum, horse serum। তার মানে বিফ হার্ট ইনফিউশন ব্রথ, এটার বিফের হার্টের এক্সট্রাক্ট নেওয়া হয় এবং পাশাপাশি হর্সের সিরাম দেওয়া হয় আর আগার বেস থাকে। এইগুলো থাকার জন্য এই ব্যাকটেরিয়াটা, এই অর্গানিজমটা ভালো গ্রো করে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্রোথ ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছি, এরকম একটা জিনিসটাকে দেখা যায়। তা এরকম যদি গ্রোথ করে তাহলে তোমরা একটা জিনিস মনে রাখো যে এই যে একটা গ্রোথ করছে, এটাকে মনে হয় যেন একটা ডিমের মতো মনে হচ্ছে, তাই না? ডিমটা ভাঙলে যেভাবে দেখা যায় সেরকম মনে হচ্ছে। এই জন্য এটাকে ফ্রাইড এগ লাইক অ্যাপিয়ারেন্স বলা হয়। ফ্রাইড এগ, যে আমরা একটা ডিম ভেঙে কোনো তাওয়ার উপরে দিলাম, তাওয়ার উপরে দিলে কিছুক্ষণ পরে কুসুমটা এবং চারপাশে যে অ্যালবুমিন আছে, এই অ্যালবুমিনটা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার পরে কুসুমটা একটু অন্যরকম কালার থাকে, ইয়েলোইশ কালার থাকে, আর অ্যালবুমিনটা সাদা কালার থাকে। এরকম একটা আলাদা ডিস্টিংশন বা আলাদা পার্থক্য কিভাবে করা যায়, ঠিক একইভাবে মাইক্রোপ্লাজমার কালচারটা এরকম দেখা যায়। তাহলে আমরা যদি এই মিডিয়া ইউজ করি,
এবং এই মিডিয়ার উপরে যদি এরকম কালচারের এরকম ক্যারেক্টারিস্টিক্স এর কোনো কলোনি বা মরফোলজি দেখি তাহলে আমরা বলতে পারি যে এটা মাইকোপ্লাজমা। তো সেটা কালচারের পরে বোঝা যাবে, কালচারের আগে বোঝা যাবে না। তোমাদের অবশ্য কালচার পর্যন্ত যেতে হবে না আর কি, তার আগেই তোমাদের আচ্ছা। আরেকটা মিডিয়া আছে পিপিএলও ব্রথ, এটাও একটা ভালো মিডিয়া, এটা খুব ফেমাস মিডিয়া, আমরা এটা ইউজ করি। পিপিএলও ব্রথ এনরিচড উইথ 20% হর্স অর হিউম্যান সিরাম, এটা অনেক এনরিচড একটা মিডিয়াম। এই আগারগুলোর নাম তোমাদের দুই একটা আগারের নাম মনে রাখতে পারো সেটাই ভালো, অত বেশি মনে রাখার চেষ্টা করলে মাথা নষ্ট হয়ে যাবে। তবে কার্বন ডাইঅক্সাইড লাগবে, এই যে কথাগুলা কার্বন ডাইঅক্সাইড লাগবে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং এনরিচ করার জন্য সিরাম লাগবে, হর্স সিরাম হোক বা বিফ সিরাম হোক বা বিফ হার্ট এক্সট্রাক্ট হোক বা অন্য কোনো এনরিচিং মিডিয়াম হোক, সেটাও লাগবে এখানে। আচ্ছা ঠিক আছে। তো মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম আমরা যদি এর আগে এই কথাগুলো বলছি, এটা একটা প্রোক্যারিওট। এটা একটা প্রোক্যারিওট। আর একটা কথা মনে রাখতে হবে, এটা সেল ওয়াল নাই, এই অর্গানিজমে কোনো সেল ওয়াল নাই, ল্যাক অফ সেল ওয়াল। ল্যাক অফ সেল ওয়াল থাকার জন্য, এটা আমি ওই প্রিভেনশনের সময় বলতাম, এটা যেহেতু এখানে চলে আসছে সেহেতু আমরা এখানে বলে দেই। আর এটা আমরা ইতিমধ্যে আমি বলছি যে ফ্রাইড এগ লাইক অ্যাপিয়ারেন্স, ফ্রাইড এগ অ্যাপিয়ারেন্স কলোনিস, এটা আমরা আমরা দেখতে পাই। আর ল্যাক অফ সেল ওয়াল। এখন আমরা আসি যে এই অর্গানিজমটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি বা ম্যানেজ করতে পারি যদি খামারে এই অর্গানিজমটা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি এবং কি কি ব্যবস্থা নিলে এটা খামারে হবে না, সেটাও একটা ম্যানেজমেন্টের অংশ হতে পারে। এই অর্গানিজমটা ম্যানেজ করার বা প্রিভেন্ট করার একটা ক্লু হচ্ছে বা একটা প্রিন্সিপাল হচ্ছে, এই অর্গানিজমের কোনো সেল ওয়াল নাই। সেল ওয়াল যদি না থাকে তাহলে কিন্তু সেল ওয়ালের উপরে কাজ করে সেই ধরনের কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করলে এই অর্গানিজমটা কিন্তু মারা যায় না। আমরা জানি যে যে পেনিসিলিন আমরা ইউজ করি বা সেফালোস্পোরিন যে গ্রুপে যে অ্যান্টিবায়োটিক গুলা, এই গ্রুপের অ্যান্টিবায়োটিক সবগুলোই অর্গানিজমের সেল ওয়ালের উপরে কাজ করে, সেল ওয়াল সিনথেসিসে বাধা দেয়। সেল ওয়াল সিনথেসিসের মধ্যে যেসব কম্পোনেন্ট আছে, বিশেষ করে পেপটাইডোগ্লাইকন, এই পেপটাইডোগ্লাইকন সিনথেসিসে বাধা দেয়। সুতরাং ব্যাকটেরিয়া অর্গানিজম আমাদের শরীরে গ্রো করতে পারে না। যেহেতু আমাদের শরীরের মধ্যে যে সেল আছে সেই সেলের মধ্যেও কিন্তু সেল ওয়াল নাই। তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো যে হিউম্যান সেল, অ্যানিমাল সেল, প্লান্ট সেল, এগুলোর মধ্যে বেসিক পার্থক্য আছে। হিউম্যান এবং অ্যানিমাল সেল একই রকম, হিউম্যান অ্যানিমাল সেলের মধ্যে কিন্তু কোনো সেল ওয়াল নাই, শুধুমাত্র একটা সাইটোপ্লাজমিক মেমব্রেন আছে, বা এটাকে আমরা সেল মেমব্রেনও বলতে পারি। সেল মেমব্রেন আছে কিন্তু সেল ওয়াল নাই। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, বিশেষ করে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়াল আছে, সেল ওয়ালের মধ্যে পেপটাইডোগ্লাইকন লেয়ারও থাকে। আবার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে সেল ওয়াল থাকলেও সেখানে পেপটাইডোগ্লাইকন লেয়ারটা খুবই কম থাকে, ছোট থাকে। তার পরিবর্তে সেখানে ফসফোলিপিড বায়োলেয়ার থাকে। সুতরাং অ্যান্টিবায়োটিক আমরা যেগুলো ইউজ করব সেগুলো মূলত সেল ওয়ালের উপরে কাজ করে বিধায় মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকামের উপরে আমরা যদি অ্যান্টিবায়োটিক ইউজ করি তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়াটা বা এই অর্গানিজমটা খুব সহজে মারা যায় না। সেই ক্ষেত্রে আমাদের উপায় কি? সেই ক্ষেত্রে উপায় হচ্ছে, কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যে অ্যান্টিবায়োটিক গুলো সেল ওয়ালের উপরে কাজ করে না, মূলত বরং ডিএনএ এর উপরে কাজ করে বা আরএনএ এর উপরে কাজ করে। সেইগুলো আমরা যদি এখানে ইউজ করি তাহলে এই অর্গানিজমটা ধ্বংস করা সম্ভব যদি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে করতে চাই। যেমন এই ধরনের একটা অ্যান্টিবায়োটিকের উদাহরণ যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এটা
ধ্বংস করা সম্ভব। তাহলে আমরা এটার প্রিভেনশন বা কন্ট্রোলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেল ওয়াল নাই। এই জন্য সেল ওয়াল অ্যাক্টিং যে অ্যান্টিবায়োটিক গুলো আছে সেইগুলো এর উপরে কাজ করে না, সেজন্য স্পেশাল অ্যান্টিবায়োটিক দরকার হয়। স্পেশাল অ্যান্টিবায়োটিকের মধ্যে আছে টেট্রাসাইক্লিন, যেটা আরএনএ এর উপরে কাজ করে বা ডিএনএ এর উপরে কাজ করে। আমরা জানি যে যে কোনো অর্গানিজম গ্রো করার জন্য প্রথম যে সিগন্যালটা আসে সেই সিগন্যালটা আসে হচ্ছে ডিএনএ থেকে। ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ হয়, মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন হয়। সেই প্রোটিনটা পরবর্তীতে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়, মডিফিকেশন হয়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। এজন্য আমরা যদি মেসেঞ্জার আরএনএ তৈরি হতেই মোটামুটি বাধা দিতে পারি, মেসেঞ্জার আরএনএ যদি তৈরি হতে না পারে, তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছুই তৈরি হবে না। আর অঙ্গ প্রত্যঙ্গ তৈরি না হলে সে মাল্টিপ্লিকেশন করতে পারবে না। একটা সেল থেকে 2টা সেল হতে পারবে না, 2টা সেল থেকে 4টা সেল হতে পারবে না। সেই ক্ষেত্রে অর্গানিজমটা অটোমেটিক্যালি কন্ট্রোলড হয়ে যাবে। এভাবে আমরা একটা সিম্পল অ্যান্টিবায়োটিক দিয়ে এটা কন্ট্রোল করতে পারি যদি ডিজিজটা হয়ে যায় আমরা মনে করি। তবে একটা গুরুত্বপূর্ণ সমস্যা, একটা মেজর একটা সমস্যা হচ্ছে এই অর্গানিজমগুলো এমন জায়গাতে থাকে, সেই জায়গাতে থাকার সেখানে অ্যান্টিবায়োটিকটা রিচ করতে পারে না। যদি এটা মিউকাসে থাকে, মিউকাসে শরীরের মধ্যে আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি, অ্যান্টিবায়োটিকটা যাচ্ছে সার্কুলেশনে। এই সার্কুলেশনে থাকলে কিন্তু সেটা মিউকাসে কিন্তু অ্যান্টিবায়োটিকটা আসতে পারতেছে না। সেজন্য এটা অ্যান্টিবায়োটিক দিয়ে শরীরের মধ্যে যেগুলো থাকে না সেগুলো ধ্বংস করা কঠিন। সেজন্য অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিলে এটার এফিকেসি বা এফিসিয়েন্সি অত বেশি একটা পাওয়া যায় না, যে অ্যান্টিবায়োটিক দিলে 100% মরে যাবে এরকম কোনো কথা নেই। তবে অ্যান্টিবায়োটিক দিলে যেটা হবে, ক্রনিক রেসপিরেটরি ডিজিজের সাথে যে ব্যাকটেরিয়াগুলো জড়িত আছে, যেমন ইকোলাই, এস্কেরিশিয়া কোলাই যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া কিন্তু খুব সুন্দরভাবে এটা কন্ট্রোল হয়ে যাবে। তার মানে 3-4টা অর্গানিজম যদি থাকে তার মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়াটা মানে ধ্বংস হয়ে যাবে, তার মাইক্রোবিয়াল লোডটা অনেকটা কমে যাবে। ভাইরাসের উপরে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। নিউক্যাসল ডিজিজ বলি আর ইনফেকশাস ব্রঙ্কাইটিস ভাইরাস যেটাই বলি না কেন, সেটার উপরে কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো কাজ করবে না। আর মাইক্রোপ্লাজমার উপরে কাজ করবে যদি সেটা মিউকাসে না থেকে শরীরের মধ্যে থাকে, সেলের মধ্যে থাকে, বা যেখানে ব্লাড সাপ্লাই আছে সেখানে থাকে, তাহলে কিন্তু এটা কাজ করতে পারবে। আর স্পেশাল কিছু বৈশিষ্ট্য আমরা বলছি, যেটা ফ্রাইড এগ অ্যাপিয়ারেন্স একটা কলোনি তৈরি করে। এটা তোমরা মনে রাখো যে ফ্রাইড এগ অ্যাপিয়ারেন্স কলোনি তৈরি করে, এটা ভাইবা বোর্ডে ধরা হবে। আর স্টেনিং ক্যারেক্টারিস্টিক্স, সেটা তোমাদের মানে কিভাবে স্টেনিং করে সেগুলো তোমাদের কোথাও পড়ানো হয় কিনা আমি জানি না। স্টেনিং কি পড়ানো হয় তোমাদের কোথাও? স্টেনিং তোমাদের কি কোথাও পড়ানো হয়? ডেইরি সায়েন্সে পড়ানো হয়েছিল। ডেয়ারি সায়েন্স মানে ডেয়ারি মাইক্রোবায়োলজি? হ্যাঁ, জি স্যার, ডেইরি মাইক্রোবায়োলজি স্যার, জেনেটিক্সেও পড়ছি। আচ্ছা, যদি স্টেনিং সম্বন্ধে আইডিয়া থাকে তাহলে তোমরা এটা একটু বুঝতে পারবা যে স্টেনিং যদি করি আমরা, তাহলে ব্যাকটেরিয়া এই মাইক্রোপ্লাজমাটা এরকম একটা কালার দেখা যায়। বিভিন্ন স্টেনে বিভিন্ন কালার দেখা যায়। আমরা এরকমও দেখতে পারি, এটা জেমসা স্টেন, এটা হচ্ছে ডিনেজ স্টেন, এই স্টেনে এরকম করে দেখা যায়। দেখো কত সুন্দর ফ্রাইড এগ অ্যাপিয়ারেন্স, মানে কলোনির মধ্যে বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, এরপরে আমরা ট্রিটমেন্ট বা সিরোলজিক্যাল টেস্ট, এটা মূলত মলিকুলার টেস্ট ছাড়া ডায়াগনোসিস খুব কনফার্ম করা খুব কঠিন। পিসিআর দিয়েও করা যায়। কিছু সিরোলজিক্যাল টেস্ট আছে, এগুলো দিয়ে আগে করা হতো। আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে জিনিসটা মনে রাখতে হবে এখানে নাই, সেই জিনিসটা আমি এখানে লিখে দিচ্ছি। র্যাপিড সিরাম, এই যে এটা লেখাই আছে, র্যাপিড সিরাম অ্যাগ্লুটিনেশন টেস্ট। এই টেস্টটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবং এটা ফিল্ডে খুবই অ্যাপ্লিকেশন হয়। মুরগির থেকে রক্ত নিয়ে রক্ত থেকে সিরাম তৈরি করে, এই সিরামটা এবং
মাইক্রোপ্লাজমার অ্যান্টিজেন আছে, এই অ্যান্টিজেনটা একসাথে করলে যদি সেটা কোয়াগুলেশন হয় তাহলে বোঝা যাবে যে মাইক্রোপ্লাজমা আছে। এটা খুবই সহজ, 2-3 মিনিটে করা সম্ভব এবং এটা যে কেউই করতে পারে। এটা স্পেসিফিক কোনো স্পেশাল কোনো নলেজ দরকার নাই। র্যাপিড সিরাম অ্যাগ্লুটিনেশন টেস্ট, র্যাপিড প্লেট অ্যাগ্লুটিনেশন টেস্ট, এটাও কাছাকাছি একটু মডিফিকেশন, তবে র্যাপিড সিরাম অ্যাগ্লুটিনেশন টেস্টটা খুবই সহজে করা যায়। এটা কি কি লাগবে? মুরগি থেকে সিরাম নিয়ে আসতে হবে, মুরগি থেকে রক্ত কালেকশন করে সেখান থেকে সিরাম তৈরি করতে হবে। সেই সিরামের সাথে মাইক্রোপ্লাজমা স্পেসিফিক অ্যান্টিজেন পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়। 1 ড্রপ সিরাম 1 ড্রপ অ্যান্টিজেন, দুইটা একসাথে করে মিক্স করলে ক্লাম্পিং হবে। এই ক্লাম্পিংটা দেখে বোঝা যাবে যে এটা মাইক্রোপ্লাজমা আছে কি নাই। তবে কি মাইক্রোপ্লাজমা আছে সেটা বোঝা যাবে না, এক্সিস্টেন্স অফ মাইক্রোপ্লাজমা জাস্ট এটা বোঝা যাবে। এটাকে কোয়ালিটেটিভ টেস্ট বলা হয়। কোয়ালিটেটিভ মানে আছে কি নাই। কোয়ান্টিটেটিভ করার জন্য আমাদের মলিকুলার টেস্ট করতে হবে, ইলিয়াসা টেস্ট করতে হবে বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন টেস্ট করতে হবে। এগুলো করলে আমরা আলটিমেটলি বুঝতে পারবো যে কি পরিমাণ আছে, এরা লোড কেমন, এটা কি পরিমাণ কোন স্টেজে আছে, এগুলো সব বুঝতে পারবো। আচ্ছা, ট্রিটমেন্ট আমরা ইতিমধ্যে কিছুটা কথা বলছিলাম যে টেট্রাসাইক্লিন, ক্লোটেট্রাসাইক্লিন আরো ভালো। টেট্রাসাইক্লিনের চাইতে ক্লোটেট্রাসাইক্লিনটা আরো ভালো। টেট্রাসাইক্লিনের সাথে একটা ক্লোরিন মূলক যোগ করা আছে। টেট্রাসাইক্লিন, ইরাথ্রোমাইসিন, টায়ামোলিন, স্পেকটিনোমাইসিন, ফ্লোরোকুইনোলোন, এগুলো আসলে থিওরিটিক্যাল কথাবার্তা, সবগুলো পাওয়া যায় না। বাজারে টিয়ামোলিন পাওয়া যায়, ইরাথ্রোমাইসিন পাওয়া যায়, আর টেট্রাসাইক্লিনও পাওয়া যায়, ক্লোটেট্রাসাইক্লিনও পাওয়া যায়, এগুলো পাওয়া যায়। সুতরাং যেটা অ্যাভেলেবল পাওয়া যায় সেটা দিয়েই আমরা ট্রিটমেন্ট করে থাকি, স্পেসিফিক ডোজে আমরা এটা ট্রিটমেন্ট করে থাকি। আচ্ছা, আমরা যদি কন্ট্রোল করতে চাই, আইডেন্টিফাই ব্রিডার্স, কিছু কিছু ব্রিডার আছে সেগুলোতে তোমার মাইক্রোপ্লাজমা বেশি হয়, সেগুলোও একটা বিষয়। ট্রিটমেন্ট অফ এক্স উইথ টাইলোসিন, যখন আমরা বাচ্চা তৈরি করার জন্য ডিমটা হ্যাসিং এ বসাবো, তখন যদি আমরা টাইলোসিন দিয়ে ট্রিটমেন্ট করি তাহলে মোটামুটি মাইক্রোপ্লাজমা ধ্বংস হয়ে যাবে ডিমের সারফেস থেকে বা যতটুকু যাওয়া যায়। লাইভ ভ্যাকসিন আছে বাজারে, সেটাও ইউজ করা যেতে পারে, যদিও মাইক্রোপ্লাজমার এগেইনস্টে ভ্যাকসিন যেটা আছে সেটা ভালো কাজ করে না। এটা কাজ করে না একটা মাত্র কারণ যে এটা এমন জায়গাতে থাকে সেখানে অ্যান্টিবডিও কোনো কাজ করতে পারে না, অ্যান্টিবায়োটিকও কোনো কাজ করতে পারে না। এটা মেরে ফেলা খুব কঠিন, এবং একটা মুরগিতে বা ফার্মে যদি মাইক্রোপ্লাজমোসিস বা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ আক্রান্ত হয়ে যায়, সেই ফার্ম ধরে নেওয়া হয় যে সেই ফার্ম আসলে আগের অবস্থানে ফেরানো কঠিন হবে, আগের অবস্থানে ফেরানো যাবে না। এই ধরনের একটা মাইন্ডসেট নিয়েই কাজকর্ম শুরু করতে হয়। এই জন্য মূলত ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট, যাতে করে এই খামারের মধ্যে মাইক্রোপ্লাজমা ঢুকতে না পারে, সেটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ডিমের মাধ্যমে যদি ঢুকে বা বাচ্চার মাধ্যমে ঢুকে, সেটা আমরা এমনভাবে বাচ্চা কালেকশন করব যে খামারে মাইক্রোপ্লাজমা ট্রিটমেন্ট করা হয়েছিল বা হ্যাচিং এ যখন বসানো হয়েছে তখন মাইক্রোপ্লাজমা দিয়ে ট্রিটমেন্ট করে ডিমটা বসানো হয়েছে, হিস্ট্রি নিয়ে সেটা আমার সেখান থেকে বাচ্চা নিতে হবে। এবং খামারের মধ্যে এনভায়রনমেন্ট যেটা আছে, খামারের প্রিমিসেস যেটা আছে, সেগুলো ভালো মতো ডিসইনফেকশন করতে হবে নিয়মিত, যাতে করে অর্গানিজম গুলো গ্রো করতে না পারে, এবং রেগুলারলি এটা করতে হবে, এই অর্গানিজমটা যাতে ভালো মতো গ্রো করতে না পারে। এবং ইনিশিয়াল স্টেজ যদি আমরা ধরতে পারি, যে মুরগিগুলোর খক খক শব্দ করতেছে, গলার মধ্যে ঘ্যাড় ঘ্যাড় শব্দ করতেছে, বা রেলস বা নাক দিয়ে পানি পড়তেছে, পানিটা ঝুলে থাকতেছে, এই ধরনের মিউকাস ঝুলে থাকতেছে, এই ধরনের সাইন সিমটম যদি আমরা দুই একটা মুরগিতেও দেখি, তাহলে ইনস্ট্যান্টলি যদি সেই মুরগিগুলোকে আমরা আইসোলেশন করে অন্য জায়গায় নিয়ে যাই, তাহলে অ্যাটলিস্ট হরাইজন্টাল যে ট্রান্সমিশনটা হবে বা ডাইরেক্ট কন্টাক্ট যেটা হবে, সেটা থেকে আমরা মুরগিগুলোকে বা সূক্ষ্ম মুরগিগুলোকে বাঁচাতে পারবো। তাহলে যে স্ট্র্যাটেজি গুলো আছে, আইসোলেশন টেকনিক, কোয়ারেন্টাইন টেকনিক, ভ্যাকসিনেশন টেকনিক, এবং বাচ্চা সিলেকশন টেকনিক, ব্রিডিং এর হ্যাচিং এর যে টেকনিক, এইগুলো আমরা মানে অ্যাপ্লাই করে টোটালি ওভারঅল মানে অ্যাপ্লাই করে আমরা মাইক্রোপ্লাজমা একটা ফার্মে দমন করতে পারি। দমন বলতে কন্ট্রোল করতে পারি, পুরোপুরি ইরাডিকেশন না হলেও কন্ট্রোলে রাখতে পারবো। তাহলে আমাদের মুরগির খামারের প্রোডাকশনটা এক্সপেক্টেড লেভেলের কাছাকাছি যাবে।
98%, 30-35 সপ্তাহ বা 40 সপ্তাহে একটা খামারে 98 বা 99% প্রোডাকশন থাকার কথা। সেখানে যদি আমাদের 80% বা 85% প্রোডাকশন হয় তাহলে তো খামার টিকবে না। এজন্য অবশ্যই মাইক্রোপ্লাজমাকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে, না হলে খামারি মানে লসে পড়ে যাবে। বড় বড় খামারে তো কোনো কথাই নেই, ছোট ছোট খামার হলে সে ধ্বংস হয়ে যাবে। তা এটা হচ্ছে আমাদের মাইক্রোপ্লাজমা বা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ সম্বন্ধে একটা প্রিলিমিনারি ধারণা বা যতটুকু ধারণা তোমরা নিতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমাদের 2 মিনিট সময় আছে। 2 মিনিট সময় আমাদের আছে। এখন 124 জন প্রেজেন্ট আছে। স্যার সোয়াব স্যাম্পল কালেকশনটা একটু বলতেন যদি। সব স্যাম্পল কালেকশনটা হচ্ছে যে মুরগির নাক থেকে বা মুখ থেকে বা ফ্যারিংস থেকে আমরা যদি তোমার ওই যে কটন বাড আছে না, বাজারে কিনতে পাওয়া যায়, এই কটন বাডটা নিতে পারি, তবে কটন বাডটা অবশ্যই জীবাণুমুক্ত হতে হবে। সেই কটন বাডের মধ্যে জীবাণু আছে কিনা সেটা জানি না। এই কটন বাডটা জাস্ট ওইখান থেকে আমরা একটা কাঠির আগায় তুলা দিয়ে সেটা অটোক্লেভ করে সেটাও ইউজ করতে পারি। এটা নাকের মধ্যে ঢুকায়ে ওই তুলার উপরে, তুলার সাথে যে মিউকাসটা আসবে ওইটাই আর কি আমাদের স্যাম্পল। এটা জীবিত মুরগি থেকে নেওয়া হয় সাধারণত, বাইরে থেকে, গলার মধ্য থেকে বা নাকের মধ্য থেকে যে ফ্লুইড গুলো আসতেছে সেই ফ্লুইডটা তুলার সাথে যুক্ত করে সেই তুলাটা মিডিয়ার মধ্যে বা ব্রথের মধ্যে আমরা যেটা ডিপিএলএলও যে মিডিয়া বললাম, ওই মিডিয়ার মধ্যে এটা দিয়ে দিলে ওখানে গ্রো করবে। এটা সোয়াবিং জাস্ট টাচ করে নেওয়া আর কি, ফ্লুইডটা নেওয়া, লিকুইডটা নেওয়া। এটা অন্যান্য ডিজিজের ক্ষেত্রে একই রকম। আর কারোর কিছু বলার আছে? নুসরাত নাকি নাম এটা? স্যার অ্যান্টিবডিটা কখন কাজ করবে স্যার? অ্যান্টিবডি তো পরের ব্যাপার। অ্যান্টিবডি যখন আমাদের শরীরে কোনো অ্যান্টিজেন ঢুকে, সেই অ্যান্টিজেনটা শরীরের সাথে যখন যায়, অ্যান্টিবডি প্রডিউসিং যে সেল আছে সেই সেলের সাথে যুক্ত হয় বা ফাইট করে, তখন হিউমারাল ইমিউন রেসপন্স হয়। হিউমারাল ইমিউন রেসপন্স হলে সেটা 1 সপ্তাহ বা 10 দিন পর থেকে অ্যান্টিবডি তৈরি হয়। আর অ্যান্টিবডি তৈরি হলেই কাজ করবে তা গ্যারান্টি নাই। অ্যান্টিবডি তৈরি হলে এমন পরিমাণ অ্যান্টিবডি তৈরি হইতে হবে, প্রোটেক্টিভ লেভেলের অ্যান্টিবডি। প্রোটেক্টিভ লেভেলের অ্যান্টিবডি মানে হচ্ছে সেই লেভেলের অ্যান্টিবডি যে লেভেলের অ্যান্টিবডি থাকলে শরীরে অর্গানিজম গ্রো করতে পারে না বা সুপারসিড করতে পারে না, মাইক্রো অর্গানিজম অনেক বেশি গ্রো করতে পারে না, সেটা হচ্ছে প্রোটেক্টিভ লেভেলের অ্যান্টিবডি। অ্যান্টিবডি শরীরে থাকলেই প্রোটেকশন দিবে, তার কোনো গ্যারান্টি নেই। এটা ভাইবা বোর্ডে আমরা ধরি। যেমন আমরা ভ্যাকসিন নেই, বিভিন্ন ধরনের এই হেপাটাইটিসের ভ্যাকসিন নেই, তারপরে টিটেনাসের ভ্যাকসিন নেই। এই টিটেনাসের ভ্যাকসিন নিলে সেটা 7 থেকে 10 দিন বা 15 দিন সময় লাগে অ্যান্টিবডি উঠতে। এই অ্যান্টিবডি উঠার পরে তারপরে প্রোটেকশনটা দিবে। আমরা যে আম, আমরা কিসের ভ্যাকসিন নিচ্ছি এখন করোনার ভ্যাকসিন নিচ্ছি। এই করোনার ভ্যাকসিন আমরা আজকে নিয়েছি, তার মানে কালকে এটা অ্যান্টিবডি প্রোটেকশন দিবে এরকম না। এটা সময় লাগবে, 1 সপ্তাহ, 10 দিন বা 15 দিন সময় লাগবে। এই সময় লাগলে তারপরে যাই আমরা এটা প্রোটেকশনটা পাবো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি যদি হয় সেই ক্ষেত্রে এই ঘটনা। আবার রেডিমেড অ্যান্টিবডি আমরা দিতে পারি বাইরে থেকে, সেটা হচ্ছে যে অন্য শরীরে তৈরি করা অ্যান্টিবডি, সেটাও আমরা যদি দিতে পারি তাহলে ইনস্ট্যান্টলি কাজ করবে। সেটা আবার এই একবারই কাজ করে তার পরিমাণ শেষ হয়ে যাবে, ভ্যালিডিটি শেষ, আবার নতুন করে দিতে হবে। আর শরীরের মধ্যে যদি তৈরি হয় তাহলে সেটা কন্টিনিউয়াসলি তৈরি হবে, এবং যতক্ষণ পর্যন্ত এর অ্যান্টিজেন থাকবে, এই অ্যান্টিজেনটার অ্যান্টিবডি তৈরি করার জন্য যতক্ষণ পর্যন্ত ইমিউন সিস্টেমের সাথে এটা ফাইট করবে বা এটা ইমিউন রেসপন্স হবে, ততক্ষণ পর্যন্ত অ্যান্টিবডি তৈরি হতে থাকবে। এই জন্য শরীরের মধ্য দিয়েই অ্যান্টিবডি তৈরি করা হয়, সেটাই পারসিস্টেন্ট, সেটাই স্টেবল একটা সিস্টেম আর কি। স্যার ভ্যাকসিনের মাধ্যমে যদি অ্যান্টিবডি তৈরি হয়, এটা কি আজীবন থাকবে শরীরে? না, ভ্যাকসিনের মাধ্যমে আজীবন থাকবে না। যেমন ধরো তোমরা নিজেই বুঝো যে আমাদের কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলো আমরা লাইভ ভ্যাকসিন বলি। ছোটকালে আমরা ভ্যাকসিন দিয়েছি, আমাদের কি সারা জীবনেও কিন্তু হচ্ছে না আর, তাই না? এই ডিজিজগুলো হচ্ছে না।
আবার কিছু কিছু আছে কিল ভ্যাকসিন। কিল ভ্যাকসিন গুলো দিলে কিল ভ্যাকসিনটা যতদিন আমাদের শরীরে থাকে, এই যতদিন শরীরে থাকে, যতদিন পর্যন্ত প্রোটেক্টিভ লেভেলের অ্যান্টিবডি তৈরি করতে পারে, ততদিন পর্যন্ত শুধু প্রোটেকশনটা দিবে। যখন একটা পর্যায়ে কিল ভ্যাকসিনটা আমাদের শরীরে মেটাবলিজম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমাদের শরীরে যে ডিফেন্সিভ মেকানিজম আছে বা এক্সক্রেশন সিস্টেম আছে বা এলিমিনেশন সিস্টেম আছে, এই এলিমিনেশন সিস্টেমের মাধ্যমে শরীর থেকে আস্তে আস্তে বের করে দিবে। বের করে দেওয়ার পরে যখন একটা পর্যায়ে যাবে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু প্রোটেকশন লেভেলের অ্যান্টিবডি হচ্ছে না, তখন আর প্রোটেকশন দিবে না। আর লাইভ ভ্যাকসিন যদি দেই, তাহলে আমাদের শরীরের মধ্যে সেটা মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে করে একসময় যত মাল্টিপ্লাই করবে তত অ্যান্টিবডি প্রোডাকশন হবে, যত মাল্টিপ্লাই করবে তত অ্যান্টিবডি প্রোডাকশন হবে। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে লাইফ লং ইমিউনিটি দেয়, কিছু কিছু ক্ষেত্রে বেশি দেয়, 2 মাস 3 মাস 5 মাস 10 বছরও দিতে পারে। এটা ভ্যারি করে, এক একটা ভ্যাকসিনের ক্ষেত্রে এক এক রকম। তবে কিল ভ্যাকসিনটা সারা জীবন দেয় না, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেয়। লাইভ ভ্যাকসিনটা ভ্যারি করে, সেটা কিল ভ্যাকসিনের চাইতে অনেক বেশি সময় ধরে প্রোটেকশন দেয়। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে মাইক্রোপ্লাজমার যে ভ্যাকসিনটা, সেটা কিন্তু সেটা কি ভ্যাকসিন ছিল? লাইভ ভ্যাকসিন ছিল। মাইক্রোপ্লাজমা ভ্যাকসিনটা যেটা আছে সেটা লাইভ ভ্যাকসিন। আচ্ছা, আর কারো কিছু জানার আছে? এখন এই যে 2 জন যুক্ত হলো, কে? 27 নতুন করে আসতেছিল সবাই। তোমাদের 10টায় ক্লাস আছে না একটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করে দিই। আগামী ক্লাসে আমরা ফাঙ্গাল ডিজিজ বা ব্যাকটেরিয়াল ডিজিজ পড়াবো। আমরা 3-4টা ক্লাসে শেষ করে দেবো। ওকে, আল্লাহ হাফেজ।